নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা যেটা দেখলাম এর আগে সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের যে মামলা ছিল, সেই মামলার শুনানিতে উপস্থিত হতে পারেননি প্রধান বিচারপতি। তার কারণ, তার নাকি শরীর খারাপ ছিল, তিনি নাকি অসুস্থ ছিলেন। তাই এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলা শোনার জন্য তার শরীর পারমিট করেনি, এটাই বলা যেতে পারে। কারণ তিনি অসুস্থতা দেখিয়ে তিনি কিন্তু কোর্টে উপস্থিত হবেন না বলে সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে হঠাৎ করে তিনি আবার কোর্টে চলে এলেন। কিসের জন্য, কি কারণে, তার কি অসুস্থতা হয়েছিল যে সেই দিনকে এত গুরুত্বপূর্ণ কেস, এত গুরুত্বপূর্ণ মামলা, যেখানে বাংলার 10 কোটি মানুষ সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিল। বাংলার আবেগ, বাংলার ভালোবাসা, বাংলার মননে জানতে চাইছিল সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট কি অবজারভেশন দেয়। সেই কিছু সমস্ত কিছুকে তোয়াক্কা না করে শুধুমাত্র অসুস্থতার দোহাই দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু কোর্টে উপস্থিত হলেন না। আগে ভাগেই জানিয়ে দিলেন যে তিনি অসুস্থ, আর সেই অসুস্থতাকে দেখিয়ে সেই ডেটটাকে করে দেওয়া হলো আগামী সোমবার দিনকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে তাহলে কিভাবে তিনি উপস্থিত হলেন? সন্দীপ ঘোষের মামলা ছিল বলে নাকি সন্দীপ ঘোষকে আলে বালে দেখার জন্য, যে কিভাবে কিভাবে কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার বোঝার জন্য, সেই জিনিসটাকে বোঝার জন্য আজকে তিনি হঠাৎ করে কোর্টে চলে এলেন? যদিও আজকে সন্দীপ ঘোষের যে আবেদন ছিল, সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। বলা হচ্ছে যে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করেছিল সন্দীপ ঘোষ, এবং সন্দীপ ঘোষের যে ফাইল জমা পড়েছিল তা আজকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আর্থিক দুর্নীতি তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই কে। অন্যদিকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন যে সন্দীপ ঘোষের এই মামলার কোনো গুরুত্ব নেই। দর্শক, অ্যাকচুয়ালি সন্দীপ ঘোষকে যে অ্যারেস্ট করেছে সিবিআই, তার মূল কারণ হচ্ছে আরজিকরের যে আর্থিক কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির যে ক্লু এবং বিভিন্ন রকমের তথ্য প্রমাণ পাওয়া গেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং তাকে কেন্দ্র করেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তার করার পর সিবিআই আধিকারিকরা মনে করছেন যে ধর্ষণ এবং খুন করে যে মেয়েটি মারা গেছে, সেই খুন এবং ধর্ষণের কাণ্ডকেও এই মামলার সাথে জুড়ে দেওয়ার কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কার রায় দিয়েছিল যে হ্যাঁ, এটা করতে পারবে, সিবিআই তদন্ত চালাতে পারবে, সিবিআই হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষকে জেরা করতে পারবে। সন্দীপ ঘোষের নাপসন্দ, তিনি চলে গেছিলেন সুপ্রিম কোর্টে। আপনারা সকলেই জানেন যে রাজ্যে যারা তাবড় নেতা নেত্রীরা আছেন, যারা মমতা ব্যানার্জির কাছের লোক, তাদের প্রত্যেকেরই কিন্তু এই ধরনের ক্ষমতা আছে। কলকাতা হাইকোর্টে হেরে গেলেই সাথে সাথে সুপ্রিম কোর্ট চলে যান। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি যে কতবার গেছেন তার কোনো ইয়ত্তা নেই, মানে গুণে শেষ করা যাবে না যে তিনি কতবার সুপ্রিম কোর্টে গেছেন। তো এখানে কিন্তু আমরা যেটা দেখলাম যে সন্দীপ ঘোষও কিন্তু তার ব্যতিক্রম নয়। সন্দীপ ঘোষ কিন্তু একেবারে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন যে এই দুটো মামলাকে একত্রিত করা যাবে না, এবং সিবিআই সঠিকভাবে তদন্ত করুক, এই ধরনের অভিযোগ নিয়ে কিন্তু সন্দীপ ঘোষ মামলা করেছিলেন। কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে কিন্তু উপস্থিত ছিলেন, এবং তিনি সব শোনার পর তার মামলাটাকে খারিজ করে দেন, এবং সিবিআই কে বলা হয় যে আপনারা সঠিকভাবে তদন্ত করুন এবং
আর্থিক দুর্নীতির যে তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট, সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই কে। দর্শক, আমাদের প্রশ্ন হচ্ছে, DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, তিনি কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে মমতা ব্যানার্জির সাথে অনেকক্ষণ তার বৈঠক হয় এবং সেই উত্তরদার বৈঠকের পর কি কথোপকথন হয়েছিল সে কথা কিন্তু কেউ জানে না, ভারতবর্ষের কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, কারণ এই রুদ্ধদ্বার বৈঠক তারা দুজনে মিলে করেছিলেন। প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে কোন কাজটা থাকতে পারে যে কাজের জন্য মমতা ব্যানার্জি তার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন? এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে, আজকে যে ভদ্রলোক যিনি প্রধান বিচারপতি, তিনি সন্দীপ ঘোষের মামলা শুনতে পারলেন, অথচ এর আগের দিনকে যে মামলা ছিল, যে মামলার দিকে সারা ভারতবর্ষ তাকিয়েছিল, অথচ সেই মামলায় তিনি এলেন না। তার কারণ হচ্ছে, দেখাচ্ছেন তিনি যে তার শরীর খারাপ ছিল বলে। এইখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যে দুর্নীতিকে কি সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার প্রমোট করছে? দুর্নীতি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, মানে যত অরাজকতা, সেই জিনিসগুলো কি সুপ্রিম কোর্ট প্রমোট করতে চাইছে ভারতবর্ষের বুকে? যদি এই প্রবণতা থাকে, তাহলে কিন্তু ভারতবর্ষের যে দুর্দিন, সেই দুর্দিন কিন্তু একেবারে দুয়ারে কড়া নাড়ছে। কারণ ভারতবর্ষের মানুষ কিন্তু এই জিনিস চায়নি। ভারতবর্ষের মানুষ কিন্তু মোদী সরকারকে বিশ্বাস করে 3বারের টার্মে তাকে প্রধানমন্ত্রী করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অমিত শাহ এত কথা বলেন, সেই অমিত শাহ কিন্তু আমরা যেটা দেখছি এই আর্যিকর কাণ্ড নিয়ে সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেননি। তিনি শুধু বলেছেন যে আমরাও পার্টি হতে চাই এই মামলাতে, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া কোনো স্টেটমেন্ট কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকে এখনো পর্যন্ত আমরা অন্তত পাইনি। এবং দর্শক, আমরা মনে হয় কেউ এখনো পর্যন্ত জানেন না যে স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো কড়া বার্তা এসছে কিনা। শুধুমাত্র এসছে যে সিপি কে পরিবর্তন করা হতে পারে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে, কিন্তু সেই পদক্ষেপ আদৌ কবে নেওয়া হবে, তার দিনক্ষণ কবে হবে, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো রকমের উচ্চবাচ্য নেই। আর সুপ্রিম কোর্টে যেটা চলছে সেটা হচ্ছে, আমরা দেখলাম ডিএ মামলা, সেখানে দেখলাম বারবার তারিখের পর তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আমরা দেখলাম সারদার মামলা, সেই মামলার কুল কিনারা নেই, কি হয়েছে না হয়েছে কেউ জানে না। দিব্যি মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে এবং দাবি করছেন যে তিনি সৎ, তার দল মনে করছে তারা সেটা সৎ, যা করেছে সবটাই হচ্ছে সাধারণ মানুষ করেছে, সাধারণ মানুষের দুর্নীতি করেছে। এই সমস্ত তালগোল পাকানো কথাবার্তা চলছে সুপ্রিম কোর্ট। আমরা দেখলাম কি রোজভ্যালি কাণ্ড, সেই একই জিনিস। আমরা দেখলাম কামধুনি, একই জিনিস। আমরা দেখলাম বিভিন্ন রকমের যে স্কুল কলেজের যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়ে একের পর এক স্টে অর্ডার পেয়ে যাচ্ছে, কলকাতা হাইকোর্টের অর্ডারকে আটকে দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ নিয়ে চলে আসছে, সিবিআই তদন্ত করছে না, ইডি তদন্ত করছে না, কলকাতা হাইকোর্ট তুলোধনা করছে, কোনো কর্ণপাতই নেই। যার জোট যার মুলুক তার, এই অবস্থা কিন্তু ভারতবর্ষের একেবারে আনাচে কানাচে প্রবেশ করছে নরেন্দ্র মোদীর জামানাতে। আমরা কিন্তু এই জিনিস আশা করিনি, আমরা আশা করিনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ এইভাবে ভারতবর্ষের যে একটা গণতন্ত্র রাষ্ট্র, সেই গণতন্ত্র রাষ্ট্রকে এইভাবে টুকরো টুকরো করে দেবেন। কারণ টুকরো টুকরো যদি করার মানসিকতা না থাকে, তাহলে কেন কোনো মামলাতেই কেসের সলভ হচ্ছে না, এবং সেই নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর কেন নিজেরা তাড়াহুড়ো করে সেই জিনিসগুলোকে নক করছেন না সুপ্রিম কোর্টে? কেন সংসদে সেই নিয়ে আলোচনা হচ্ছে না? কেন সংসদে আর আইনকে পরিবর্তন করানো হচ্ছে না? এইরকম নানান প্রশ্ন কিন্তু উঠছে, যেমন সরকারের পক্ষে, সরকারের বিপক্ষে, যারা কেন্দ্রে আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এই প্রশ্ন উঠছে, বাংলার মানুষরা করছেন।
যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মামলাতেই কিন্তু সুপ্রিম কোর্ট একের পর এক স্টে দিয়ে যাচ্ছেন, একের পর এক অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছেন, জামিনে ঘুরে বেড়াচ্ছেন, কোনো কিছুর বিচার হচ্ছে না। ভারত সরকার কি এই জিনিস দেখতে পাচ্ছে না? তারা কি চোখে পট্টি পরে লাগিয়ে রেখেছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু বাংলার বুকে বাংলার 10 কোটি মানুষ তুলছেন। এবং শুধু তাই নয় দর্শক, আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেছি, দেখেছি বহু মানুষ একটা জিনিস লিখছেন যে বাংলার যে আবেগ, সেই আবেগকে যারা ভাঙতে চাইবে, সেই আবেগকে নিয়ে যারা ছেলে খেলা করবে, তাদের কাউকেই কিন্তু রেয়াত করা হবে না। এই বাক্য, এই শব্দ দিয়ে কিন্তু বাংলার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছেলে মেয়ে, মানুষজন, নারী পুরুষ সবাই কিন্তু এই ধরনের বক্তব্য রাখছে সোশ্যাল মিডিয়াতে। তার মানে ভারতবর্ষের গণতন্ত্র রাষ্ট্রের যে মূল ভিত, কোর্ট, সেই কোর্টের বিরুদ্ধে কিন্তু মানুষ এখন সজাগ হতে চলেছে, সমালোচনা করতে শুরু করেছে, এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধেও কিন্তু যুদ্ধ ঘোষণা হতে পারে। এই জায়গায় কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। ভারত সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি কি বুঝতে পারছেন না যেটা আমরা বুঝতে পারছি? তার কাছে এত ইনফরমেশন আছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে এত ইনফরমেশন আছে, তিনি কি বুঝতে পারছেন না যে বাংলার ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে? বুঝে শুনে চুপ করে রগত দেখছেন, কারণ বাংলাকে টুকরো করার কিন্তু একটা বড় চক্রান্ত কাজ করছে এই সমস্ত মধ্যে দিয়ে। আমরা দর্শক এটা কিন্তু হলফ করে বলছি, এবং এই নিয়ে বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে আমরা একটি বিশেষ সংবাদ আপনাদের সামনে খুব শিগগিরই তুলে ধরবো। তবে আজকে যেটা বলবো, মাননীয় প্রধান বিচারপতিকে, যে আপনি কি ঠিক করলেন, নাকি কোথাও আপনার সাথে কোনো না কোনো সেটিং হয়েছে যে কারণে আপনি বাঁচাতে চাইছেন শাসককে? কিন্তু আমরা বলছি দর্শক, আমরা জোর গলায় বলছি, বাংলার মানুষের হয়ে বলছি, প্রধান বিচারপতি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে সম্মান করি। বাংলার মানুষ যেমন সম্মান করতে জানে, সেরকম অসম্মান করতেও কিন্তু জানে। চর খেতে যেমন জানে, চর মারতেও জানে। তাই আমরা জোর গলায় বলছি যে আপনার কাছ থেকে যদি সঠিকভাবে তদন্তের গতি প্রকৃতি এবং মামলার রায় ঠিকঠাক না আসে, তাহলে কিন্তু চরম বিপদে পড়বে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা কিন্তু একদম স্পষ্ট। বাংলার মানুষ কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। মিলিটারি, সৈন্য, আধা সামরিক আপনি মেরে ফেলতে পারেন, বাংলার 10 কোটি মানুষের ওপর গুলি চলতে পারে, কিন্তু বাংলার মানুষ, বাংলায় যারা বাস করেন, যে সমস্ত মানুষেরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত জাতের লোকেরা, ধর্মের লোকেরা, তারা কিন্তু একত্রিত হয়ে গেছে। তারা কিন্তু পরিষ্কার বলছে, একদম স্পষ্ট বার্তা, যে সঠিক বিচার চাই। ডাক্তার থেকে লয়ার, রাস্তার লোক থেকে রাজপ্রাসাদের মানুষজন, সবার গলায় কিন্তু একটাই সুর, সঠিক বিচার। আর সেই সঠিক বিচার যদি বাংলার মানুষেরা না পান, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবং সেই পরিস্থিতির যে রেজাল্ট, সেই পরিস্থিতির যে দায়, সেই দায়ভার কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই নিতে হবে। এটা কিন্তু একদম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। বাংলার মানুষ এইভাবেই কিন্তু গড়ছে উঠছে, এইভাবেই কিন্তু তারা তৈরি হচ্ছে। দর্শক, আমরা যে বক্তব্য বললাম, আমরা যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।